I met an old man. I said, tell me your story. He took out a notepad and wrote something for me. Then he kept walking on down the road. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ওয়েদারটা দেখেছো কি দারুণ লাগছে। আমি তো একটু করে কাজ করছি, একটু করে বারান্দায় দাঁড়াচ্ছি। এই আজকে সকাল থেকে আমার অ্যাক্টিভিটি। আজকে আমি একটুও ব্রেকফাস্ট বানানোর চেষ্টাও করিনি, ভালোও লাগছিল না। আর আজকে বাড়ির বেশ কাজও ছিল, তো সেগুলো একটু সেরেছি, আরও কিছুটা বাকি আছে। আর সত্যি কথা বলতে বড়াপাওটা অনেকদিন খাওয়া হচ্ছে না, তো আমার বড়াপাও যেহেতু খেতে ভীষণ ভালো লাগে, তো তাই জন্য ভাবলাম অর্ডার করে দেওয়া যাক। এই যে শুকা চাটনিটা দেখলে জাস্ট ফাটাফাটি হয়, রসুন দিয়ে বানায়, উফ অমৃত। আমার কিন্তু বড়াপাও জিনিসটা ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ব্রেকফাস্ট করতে করতে দেখছি বাইরে অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমার এই ফ্ল্যাটটায় এত হাওয়া যে কি বলবো, জানলা দরজা একটু খোলার উপায় নেই। দেখতে পাচ্ছ কি হাওয়ায় দুলছে একদম পর্দাগুলো। শোপিস টোপিস না একদম পড়ে যায়, জানো তো, কখনো কখনো ভালো লাগে না। তখন আমি বাইরে গিয়ে এমন করে বৃষ্টিটাকে এনজয় করছি যেন জীবনে প্রথমবার আমি বৃষ্টি দেখলাম। বেশ ভালো ঝেপে কিন্তু বৃষ্টিটা নেমেছে। সকাল থেকে একদম গুমোট হয়েছিল, মনেই হচ্ছিল যে বৃষ্টি নামবে নামবে। একটা বুদ্ধিমানের কাজ করেছি, আমি বেডশিটগুলো সকাল সকাল কেচে দিয়েছি, অনেকটা ড্রাই হয়েও গেছে। তবে হ্যাঁ, বাইরে বৃষ্টি হোক যাই হোক, আমার ঘর বাড়ি দেখলে কিন্তু মনে হবে যে আমার ঘরের ওপর দিয়ে কালকে ঝড়টা বয়ে গেছে। কালকে তোমাদেরকে দেখালাম হোম সেন্টার থেকে কী কী কিনেছি, সব যদিও দেখাইনি, আমি নিজেও আর খুলে টুলে কিছু দেখলাম না, ভালোই লাগছে না এরকমভাবে টেবিলের ওপরেই সব পড়ে আছে। তো মোটামুটি এই পার্টটাকে একটুখানি গুছিয়েছি, আর একটা সাইড এখনো গোছানো হয়নি। আজকে আমার খুব একটা কাজ বাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বসে থাকি, রিল্যাক্স করি, এরকমই মনে হচ্ছে। এই কিছুক্ষণ হলো জাস্ট এই পার্সেলটা ডেলিভার হয়েছে, এটা অ্যামাজন থেকে আমি কিনেছি। আমি জানি না এটা কীরকম হবে, বেশ আশা ভরসা নিয়েই কিন্তু আমি কিনেছি। তবে খুব সম্ভবত মনে হলো এটা না, মানে অ্যামাজনে নতুন, কারোর কোনো রিভিউ ছিল না। যদি ভালো হয় আমি তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ এই পার্টটা আমি কাট করে দেবো। তো দেখা যাক, আমি এক্সাইটেড। এটা একটা শেলফ, বুঝছো তো, কিচেনে অর্গানাইজ করে রাখার জন্য। আমি ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই। আজকে কাজ করতে যেহেতু ভালো লাগছে না না, তাই বসে পড়লে বসেই পড়া হবে। মানে লাঞ্চটা তো দেখো কিছু করার নেই, বানাতেই হবে। তো বেশ কিছু বিনস পড়ে আছে, যেগুলো কিনা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। বিনস দেখবে বেশি দিন থাকে নাই, দেখো। তো এইগুলো দিয়ে কিছু একটা ভাজি করব, আর তার সাথে আজকে বানাবো চিংড়ি মাছটা আছে, নারকোল চিংড়ি। রান্নার জোগাড় কিন্তু দেখো একদম হয়ে গেছে। আমি এখনই রান্না বসাবো না, কারণ স্নান করে পুজো দেবো, তারপরে এসে রান্নাটা করব। তো আমি আজকে বানাচ্ছি নারকোল চিংড়ি, করতে খুব কম সময় লাগবে। আর পেঁয়াজ, আলু আর এই বিনস দিয়ে একটা ভাজি টাইপের বানিয়ে দেবো। এবার মানে হাই টাইম, গাড়িটাকে ধোয়াতে যেতেই হবে। সেই গাছ ফাছ নিয়ে আসছিলাম, কি অবস্থা দেখছো ভেতরটার। তার মধ্যে মহাবলেশ্বর থেকে ঘুরে এসেও গাড়িটাকে ধোয়ানো হয়নি, বাইরেটা ধুয়ে দিয়ে যায় দুদিন, সেটাও করছে না। এই গাড়িটা নিয়ে আর লোক সমাজে বেরোনোর মতো নেই। গাড়ি ধোয়ানো ছাড়াও আরো দু একটা কাজ আছে, একেবারে করে ফিরবো। এখানে কিন্তু কার ওয়াশের চার্জটা বেশ রিজনেবল, মানে 250 টাকায় ভেতরটা ভ্যাকিউম করলো আর বাইরেটা এরকম ওয়াশ করে দিচ্ছে। কলকাতায় আমি দেখেছি চার্জটা অনেক বেশি। 20 रुपये का फूल लो ना, ये वाला मोतीचूर। মনে হচ্ছে বলো তো যেন বিকেলবেলা লাঞ্চ বানাতে এসেছি। মানে একদম অন্ধকার হয়ে গেছে, সবে বেজেছে একটা। স্যার ফিরে এসছে, স্যারকে বলে দিয়েছিলাম একটু কারি পাতা আনার জন্য। তবে দেখছি কাঁচা লঙ্কা, টমেটো, কারি পাতা সবই এনেছে। তবে ঝপ করে রান্নাটা সেরে ফেলি এবার। যেদিনকে ভাবি যে তাড়াতাড়ি করে নেবো, সেদিনকে মনে হয় সবচেয়ে বেশি লেট হয়। আজকে তাড়াতাড়ি আর হলো না। আমাদের বলছিলাম সকালবেলা যে কাজ করতে ইচ্ছা করছে না করবো, 1টা বেজে গেছে। এখন রান্না বান্না করে ঘরে ঢুকতে ঢুকতে অনেক সময় চলে যাবে। বিনসের ভাজিটা বানানোর জন্য দেখো কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন অ্যাড করব। দিয়ে দিচ্ছি আলু।
আলুটা একটু ফ্রাই করে নিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর বিনসগুলো অ্যাড করবো, নয়তো কি হয় বলো তো, পেঁয়াজটা পুড়ে যায়, আলুটা আর ফ্রাই হয় না। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। আলু বিনসের ভাজি কিন্তু একদম রেডি। কারি পাতা অ্যাড করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। আজকে আমি ডাল বানাইনি, শুকনো ভাতেই মেখে খাবো। আর এটা করতে করতে চিংড়ি মাছও ফ্রাই করা হয়ে গেছে, এবার জাস্ট নারকোল চিংড়ি বানাবো, তাহলেই হয়ে যাবে। আমি জানি না তোমরা কিভাবে নারকোল চিংড়ি বানাও, আমি কিন্তু একদম সিম্পল প্রসেসেই বানাই। তোমরা দেখবে ম্যাক্সিমাম টাইমে যে আমি রান্না দেখাই কুচনো পেঁয়াজই ইউজ করি, কারণ বাটা পেঁয়াজ দিয়ে আমার রান্না করতে একদম ভালো লাগে না, ভালো করে ফ্রাই হয় না, একটু বেশি তেলও লাগে। কিন্তু নারকোল চিংড়িতে কোনো উপায় নেই, বাটা পেঁয়াজ ইউজ করতে হচ্ছে। গোটা গরম মশলা অ্যাড করছি, স্লিটেড গ্রিন চিলি। এবার এই বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। তোমরা দেখলাম আজকে সবাই বলেছো যে অপরাজিতা ফুল গাছের এই সিড পটগুলোকে কেটে দিতে, না হলে নাকি গাছের গ্রোথ আটকে যায়। আমি চলে এসেছি, এগুলো কেটে দেবো। আমাদের থেকে এই গাছের ব্যাপারে কিন্তু প্রচুর সাজেশন পাই। থ্যাংক ইউ বলবো না, ফ্যামিলি মেম্বার। পেঁয়াজটা দেখো অবশেষে ফ্রাই হয়েছে, কারণ অয়েলটা রিলিজ করে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা নারকোলটা অ্যাড করে দিচ্ছি, ড্রাই স্পাইসেস অ্যাড করব। আমি না হলুদ গুঁড়োটা ডিরেক্টলি অ্যাড করছি না, কারণ একটু সাদা হলে ক্ষতি নেই। দিচ্ছি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো, আর কিন্তু কিছুই অ্যাড করব না। এবার কিন্তু ভালো করে কষিয়ে নেবে, তা না হলে নারকোলের একটা র স্মেল থেকে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি। মিষ্টিটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতেই অ্যাড করব, কারণ নারকোল চিংড়িতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। না, নিজের বউ বলে বলছি না, সৌমির অনেস্টির কিন্তু একটা আলাদা ভ্যালু দিতে হবে। সত্যি কথা দেখো, যে কেউ কিন্তু এটাকে চিংড়ি মাছের মালাইকারি বলে চালিয়ে দিত। তুমি যে বলোনি মাছের মালাইকারি মানে হচ্ছে নারকোলের দুধ পড়বে, আরো অন্যরকম ব্যাপার। আর এই চিংড়ি দিয়ে মালাইকারি হয় না। আমরা যারা কলকাতার বাইরে থাকি এইসব চিংড়ি দিয়ে মালাইকারি বানাই, কিন্তু মানে গলদা চিংড়ির ঘি তেল ঘি থাকে, ওটাই আলাদা। তবে এটা কিন্তু খেতে ভালো হবে। আমি তোমাকে বলছি, অনেকেই এটাকে চিংড়ি মাছের মালাইকারি বলেই চালিয়ে দেবে। অনেক রেস্টুরেন্টও তুমি পুনেতে পেয়ে যাবে যারা চিংড়ি মাছের মালাইকারি বলে এটা দেবে। না, এই নারকেল চিংড়ি যে তুমি বলেছো, এটাতেই তোমাকে আমি দেবো, ঠিক আছে? একটু চাপা দিয়ে দেবো, তাহলে না তেলটা ছাড়বে। লাস্টলি অ্যাড করছি একটু ফ্রেশ ক্রিম, এটা বাড়িতে ছিল তাই জন্য অ্যাড করছি। আর দিয়ে দেবো গরম মশলা। স্যালনে গিয়ে যখন আমরা ফেসিয়াল করে কি সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো ফেসে চলে আসে না? আমার কখনো মনে হয় বাড়িতে বসে ডিআইওয়াই করে যদি আমরা ইনস্ট্যান্ট গ্লোটা আনতে পারতাম, কতই না ভালো হতো বলো। কেউ কেউ বলে বেসন লাগাও, দই লাগাও, মধু লাগাও, সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই ইনস্ট্যান্ট গ্লোটা যেন আসতে চায় না। তো নিউডের আজকে একটা প্রোডাক্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো নিউডের এই 30 মিনিটস মেকওভার ফেসিয়াল কিটটা তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্ট গ্লোটা পেতে পারবে। এই 6 স্টেপ ডিআইওয়াই ফেসিয়াল প্রসেসে কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টই আলাদা স্যাশেতে দেওয়া আছে, আর প্রত্যেকটা স্টেপের টাইমিং আর অ্যাপ্লিকেশন প্রসেস মেনশন করা আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক, যা আমাদের স্কিনের উপর থেকে জেন্টলি ডার্টকে রিমুভ করতে হেল্প করে আর স্কিনকে একটা ফ্রেশ ফিল এনে দেয়। 2 মিনিটের জন্য হালকা করে ম্যাসাজ করে নাও, আর তারপরে একটা ড্যাম্প ক্লথ দিয়ে ক্লিন করে নাও। স্টেপ 2তে আছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব। স্ক্রাব আমাদের স্কিনের পোরসকে আনক্লগ করে, আর এটাও কিন্তু 2 মিনিটসের জন্য ম্যাসাজ করে নিতে হবে। দেন আরও 2 মিনিটসের জন্য কিন্তু ফেসে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। দেন এগেন একটা ড্যাম্প ক্লথ দিয়ে কিন্তু রিমুভ করে নিও। 3 নম্বর স্টেপে আছে ম্যাসাজ ক্রিম। এটা আমাদের ফেসের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে একটা রেডিয়েন্ট আর গ্লোয়িং স্কিন এনে দিতে হেল্প করে। আর এই স্টেপটা কিন্তু 10 মিনিটসের জন্য সার্কুলার মোশনে ক্রিম দিয়ে সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে, আর তাহলে কিন্তু ফেসটা একদম সফট আর গ্লোয়িং দেখাবে। 4 নম্বর স্টেপ হচ্ছে ফেস মাস্ক, যা আমাদের স্কিনের ডেড সেলকে আর অয়েলি সাবস্টেন্সকে রিমুভ করতে হেল্প করে। অ্যাপ্লাই করে 10 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। দেন একটা ড্যাম্প ক্লথ দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিতে হবে। দেন ঠান্ডা জলে কিন্তু ওয়াশও করে নিতে হবে। অলরেডি কিন্তু দেখো আমার ফেসটা খুবই সফট আর গ্লোয়িং দেখাচ্ছে। এবার আমি অ্যাপ্লাই করে নেবো ফেস সিরাম, যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে আর নারিশ রাখতে হেল্প করে। একদম লাস্ট স্টেপে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে সানস্ক্রিন, আর তাহলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই ফেসিয়াল একদম কমপ্লিট।
আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট সত্যি কিন্তু স্কিনটা ভীষণই গ্লোয়িং লাগছে। তোমরা অবশ্যই প্রোডাক্টটা পারচেস করতে পারো। আর এখানে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, আর প্রত্যেকটা প্রোডাক্টই প্যারাবেন ফ্রি। তোমরা নিউডের নিজস্ব ওয়েবসাইটে তো পেয়ে যাবেই, আর তার সাথে সাথে কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল। আমি সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো 30 মিনিটসের মধ্যেই কিন্তু ফেসিয়ালের মতন সুন্দর একটা গ্লোয়িং স্কিন তোমরা পেয়ে। তোমাদেরকে বলেছিলাম যে যদি জিনিসটা পছন্দ না হয় আমি ওই পার্টটা ভিডিওর কাট করে দেবো, কিন্তু এখন মনে হচ্ছে একটুখানি দেখানো উচিত তোমাদেরকে। রিভিউ ছাড়া প্রোডাক্ট কিন্তু আমি পছন্দ করি না, স্পেশালি আমি বলবো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে। এত শখ করে কিনেছি, প্রায় 1900 টাকা নিয়েছে। সৌরভ এখন এটাকে অ্যাসেম্বল করলো, দেখো মানে ছিল রুমাল হলো বেড়াল, এটা একটা ব্যাপার। মানে বাজেরও একটা ক্লাসিফিকেশন হয়। জাস্ট ছবিটা দেখাচ্ছে যেটা অ্যামাজনে দেওয়া ছিল, আর প্রোডাক্টটা এসছে কি মানে তিনখানা এরকম কাঠের পাতা টন, তার মধ্যে মানে এখন যে রংগুলো করেছে কাঁচা, আর সাদা রং তো ছিলই না, আমি দিইনি, আমি দিয়েছিলাম উডেন কালার। এক্স্যাক্টলি। যা তার মানে এটা 1900 টাকা না, এটা মানে 190 টাকাও দাম হওয়া উচিত। এটা একটা ফ্রড কেস সত্যি কথা বলতে। আমি তো মানে রিভিউ দেবো, ছবি তুলে রিভিউ দিয়ে দেবো যাতে এরকম আমাদের মতো কেউ না ঠকে, বাট দ্য গুড থিং ইজ রিটার্ন ফেসিলিটিটা আছে। হ্যাঁ না দেখো 3 সপ্তাহ মোটামুটি আমার প্রোডাক্টটা আসতে লেগে গেল। 3 সপ্তাহে তো আমার 1900 টাকা তো ওখানে ইনভেস্ট হয়ে পড়ে রইলো। মানে এত বাজে আমার মনটাই খারাপ হয়ে গেল। মানে এটা কি, মানে খালি ভাবছি এটা কি, মানে তিনখানে এরকম কাঠের পাতা টনের উপর একটা অয়েল পেন্ট মেরে দিয়েছে সাদা, মানে থার্ড ক্লাস বললেও কম বলা হবে। যা একদম মানে মুডটাই অফ হয়ে গেল। এক্স্যাক্টলি। ঝুলির থেকে বেড়াল বেরোতেই বুঝে গেছিলাম যে এ বেড়াল আমাদের পোষ মারবে না, তাও আমরা অ্যাসেম্বল করেছি, কারণ ছবিটা তুলে আর কি ভালো করে রিভিউটা শেয়ার করা যাবে, তাই না? হ্যাঁ, যাতে আর কেউ না ঠকে আমাদের মতো। দেখো অবস্থা, দেখো র্যাকগুলোর ফিনিশিং দেখো কেমন লাল লাল হয়ে গেছে, এটা দেখো ফেটে গেছে। কি আর বলবো, মানে কিছু বলার নেই। এটা এসছে অ্যাকচুয়ালি বর্ধমান থেকে। আমি ডেসক্রিপশনটা পড়ছিলাম, প্রোডাক্টে লেখা আছে প্রোটেক্টিভ রাবার ক্যাপ ইন দ্য লেগস। ওসব নেই, কিচ্ছু নেই। মানে সত্যি মানে খারাপ হওয়ার একটা লিমিট থাকে বলেন না, সেটাই না। জিনিসটা কিন্তু মন্দ ছিল না, যদি ঠিকঠাক দেখতে হতো। হ্যাঁ, যা ছবিতে ছিল সেটা যদি আসতো, এখানে অনেক কিছু স্টোর করা যেত, কর্নার শেলফ হিসেবে খারাপ না। আমি সেজন্যই ভাবলাম যে থাক, একটা এরকম থাক, মাঝে মাঝে একটুখানি ইন্টারচেঞ্জ করে করা যাবে। যাই হোক, আবার খুলে দাও, প্যাক করে রাখছি, ইমিডিয়েটলি রিটার্ন। ইমিডিয়েটলি কালকেই ছবি তোমাদেরকে বলছিল যে সব জিনিস আমরা অ্যামাজনে কিনি না, অনলাইনে কিনি না, কিছু জিনিস দোকানে গিয়ে কিনতেও ভালো লাগে বা মানে উচিত, সত্যি কথা। কিন্তু আর আমি বলবো তোমাদেরকে রিভিউ চেক করে কিনো অনলাইনে প্রোডাক্ট যদি কিনতে চাও। বিনা রিভিউয়ের প্রোডাক্ট নইবো চাও। যাকে আর মন টন খারাপ করে লাভ নেই, তবে আমি কিন্তু ওদের থেকে ক্ষতিপূরণ চাইবো। 3 সপ্তাহ ধরে আমার 1900 টাকা রেখে দিল, ভাবা যায়? পুরো ফ্রড কেস। এটা আগেও এরকম হয়েছে, অ্যামাজনে জিনিস হয়তো পছন্দ হয়নি, রিটার্ন করে দিয়েছি, কিন্তু এইরকম বাজে কখনো হয়নি। কালো এলো সাদা এরকম কখনো হয়নি। যাই হোক, এখন আমাদের গ্রিন টি খাওয়া চলছে। সন্ধ্যেবেলা ভালো একটু কিছু বানানোর প্ল্যান আছে। আজকে বেশ সুন্দর ওয়েদার, বুঝলে তো, একটু কিছু স্ন্যাক্স বানাতেই হবে, তখন চা বানাবো। আর নিউডের এই ফেসিয়ালটা এত ভালো, অবশ্যই একবার পারচেস করে দেখতে পারো। আমার স্কিনটা এত সফট আর গ্লোয়িং লাগছে। আজকে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স আইটেম আমি বানাচ্ছি, আর তার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেন এখানে ছোট ছোট করে পিস করা আছে, আর এখানে একটু পেঁয়াজও আমি কেটে নিয়েছি। কীভাবে ম্যারিনেট করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস, রেড চিলি পাউডার, গরম মশলা, স্বাদ মতো নুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচোনো। এবার এটাকে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। তোমাদেরকে আগেও বলেছিলাম আমার বাবা না ইউটিআই সমস্যায় ভুগছিল। অ্যাকচুয়ালি গরম পড়ার দরুন না জলটা কম খাওয়া হলে এই সমস্যাটা হয়, বাট এবার কিছুতেই কম ছিল না, অ্যান্টিবায়োটিক চলছিল, তারপরে মাঝে মাঝে আমরা টেস্টও করেছিলাম, রুটিন টেস্ট যেগুলো। তো ফাইনালি আজকে গিয়ে যে লেটেস্ট কালচারের রিপোর্টটা আসলো, তাতে দেখা গেল একদম কিওর হয়ে গেছে। তো মাকে এই জাস্ট ফোন করে বললাম, মাও বললো না বেশ রিলিভ লাগছে। অ্যাকচুয়ালি ডাক্তার বলেছিল যেহেতু 3 মাস হয়ে যায় যদি এই প্রবলেমটা চলতে থাকে, তাহলে অন্যরকম ট্রিটমেন্ট এইসব কথা ভাবতে হবে কেন হচ্ছে এই জিনিসটা। বাট ফাইনালি এটা যে কমে গেছে, আমরা সত্যি সবাই খুব রিলিভ। বেশ খানিকক্ষণ কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো বেসন। প্রথমে প্ল্যান করেছিলাম নর্মাল চিকেন পকোড়া বানাবো, অনেকদিন খাওয়াও হয়নি, ঠিক আছে একটুখানি সন্ধ্যেবেলা চায়ের সাথে ভালোই লাগবে। তারপরে মনে হলো না একটুখানি অন্যরকম কিছু বানানো যায়। তো এটা না খেতে খুব ভালো লাগে, মেনলি হচ্ছে পেঁয়াজটার জন্য। পেঁয়াজটা একটু ফ্রাই করার পরে ক্রাঞ্চি হয়ে যায়, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবে। পাতলা করে কাটলে কি হবে বলো তো, মুখে পড়বে না, তো ভালো লাগবে না খেতে। আর সৌমি তোমাদেরকে বললো বটে যে অনেক দিন চিকেন পকোড়া হয়নি, আমার কিন্তু লাস্ট কবে হয়েছে সেটা মনেও পড়ছে না। হ্যাঁ, আমারও মনে পড়ছে না। সেটাই। তাহলে কি চিকেন পকোড়া করলেই ভালো হতো? না, এটাই ঠিক।
আরে চায়ের সাথে একটুখানি বেসনের পকোড়াই ভালো। হ্যাঁ, আর পেঁয়াজ, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে না, পেঁয়াজ থাকলে, চিকেন আছে যখন আর কি চাই। আমি কিন্তু জল অ্যাড করিনি। এবার আর কিছুই নয়, ফ্রাই করতে হবে। আর দেখবে যখন চিকেনের এই পিসগুলো তুলবে যেন গায়ে একটুখানি পেঁয়াজ লেগে থাকে। এখানে চা বসিয়ে দিয়েছি আর এদিকে জোর কদমে পেঁয়াজ চিকেন পকোড়া ভাজা চলছে। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার তোমরা ভাবতে পারো যে এখন সন্ধেবেলা আমি এটা কেন ভাজছি। অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমি আর ডিনারে কিছু বানাবো না। কালকে যে আমরা ডালটা খেয়ে গেছিলাম, ওই ডালটা আছে, ওটাই আর কি চালিয়ে দেবো। তো ওটা একটু কম্পেনসেট করার জন্য আমি এখন চিকেন পকোড়াটা বানিয়ে দিচ্ছি, বুঝলে তো ব্যাপারটা। তো হ্যাঁ, তোমরা অনেকে দেখলাম আজকে বলেছো যে আমি কি চিনি দেওয়া চা পাতা গাছের গোড়ায় দিয়েছি। একদমই ওরকমটা নয়, আমি আলাদা করে গাছের গোড়ায় দেবো বলেই ওই চাটা ফুটিয়ে আর কি চাটা রেখে দিয়েছিলাম। ওটা শুকিয়ে গেছে চায়ের পাতাটা, তারপরে গাছের গোড়ায় দিয়েছিলাম। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা চা দিয়ে খাওয়ার জন্য স্ন্যাক্স। আমরা চিকেন পকোড়াটা জেনারেলি প্রেফার করি না চার সাথে খেতে, তবে এটা ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে গেস্ট আসলে তো মানে জাস্ট জমে যাবে। আর অবশ্যই বর্ষার দিনেও চলবে। আর গেস্ট না আসলেও বানাতে পারো, এই আমাদের মতো ফুডি হাজবেন্ড যারা আছে তাদের জন্য আর কি, তাই না? তো আমি একটুখানি ডেকোরেট করে নিয়েছি প্লেটটা, দেখতে আরো ভালো লাগছে। আমাদের চা আগেই চলে এসেছে আর এখানে আছে গরম গরম পকোড়া। না, এই প্লেটটার জন্য কিন্তু আমি 300 টাকা অবধি দিতে রাজি আছি। তুমি 3000 টাকা দিলেও এই প্লেটটা আমি পুরোটা তোমায় দেবো না। কেমন, ভালো? কি সফট হয়েছে, ক্রিস্পিও হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। জেনারেলি আমরা চিকেন পকোড়াতে কর্নফ্লাওয়ার দিই, বাট বেসন দিয়ে একদিন খেয়ে দেখো। না, আজকে কিন্তু বেশিক্ষণ ক্যামেরাটা ধরে থাকাটা বুদ্ধিমানের হবে না, বুঝলে তো? কখন যেটা সাফ হয়ে যাবে হ্যাঁ, তুমি ধরতেও পারবে না। ফাটাফাটি হয়েছে। এখন আবার রুমটাকে দেখে না অনেকটা হোস্টেল ডেজের কথা মনে পড়ে যাচ্ছে। বিছানাটা আলাদা থাকতো, বাট ওই রুমমেটস যেমন হতো না, যে ল্যাপটপ করে ও দিকে বসে আছে, এদিকে বসে আছে, ব্যাপারটা অনেকটা কি সেরকম। সুমি এখানে এডিটিং এর কাজ করছে, আমি এখানে অফিস নিয়ে বসে গেছি। আর মহারাষ্ট্রের পলিটিক্স কিন্তু একদম জমে গেছে, তাই না? উদ্ভব ঠাকরে শুনছি রিজাইন করছেন, উনি চিফ মিনিস্টার বাংলো ছেড়ে চলে গেলেন। তো কি হতে চলেছে সেই নাটকটা কিন্তু একদম জমে গেছে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করবো, কারণ আমরা দুজনেই একটু ব্যস্ত হয়ে গেছি। যদি আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। আমি তো অলরেডি লাইক করবোই, বিকজ চিকেন পকোড়াটা জাস্ট অসাম হয়েছিল। তোমাদেরকে একটু লোভ দেখালাম আর কি। তোমরা অনেক সময় এসে বলো সৌরভ তোমার কিন্তু পেট খারাপ করবে, তোমার কিন্তু পেট কামড়াবে। আমি কিন্তু অলরেডি ততক্ষণে ওটা হজম করে ফেলি, ঠিক আছে? তোমাদের কমেন্ট আস্তে আস্তে আমার আউটপুটও হয়ে যায়, তো ওই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। তো চলো টাটা, গুড নাইট, আনটিল নেক্সট টাইম, বাই বাই।